গুড মর্নিং এভরিবডি। আমরা আজ ক্লাস 9-এর লাইফ সায়েন্সের তৃতীয় চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত রেচন এর মধ্যে উদ্ভিদ রেচন অংশটি নিয়ে আলোচনা করব। এই আলোচনায় প্রবেশ করার পূর্বে একটি কথা একটু জানিয়ে রাখা প্রয়োজন। আমাদের এই উদ্যোগটি একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এখানে যদি কেউ কোনো তথ্যের অসঙ্গতি দেখতে পান, তার কাছে অনুরোধ যে প্রামাণ্য যে সমস্ত টেক্সট বুক রয়েছে সেগুলির সাথে কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতি সংশোধন করে নেবেন, অথবা কোনো এক্সপার্ট টিচারের সাথে পরামর্শ করে এই তথ্যের অসঙ্গতি দূর করা যেতে পারে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উদ্ভিদের যে রেচন পদ্ধতি সেই সম্পর্কিত আলোচনা আমরা করব। তো উদ্ভিদ রেচন বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রেচন। রেচন ব্যাপারটা কি সেটা আমাদের একটু বুঝে নিতে হবে, এবং সেই রেচন বুঝতে গেলে আমাদের যেটা তারও আগে বোঝা দরকার সেটি হচ্ছে বিপাক ক্রিয়া। এগুলি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। বিপাক, পুষ্টি, বিপাক, পরিপাক ইত্যাদি আলোচনার সময় বিপাক নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে যে প্রতিটি সজীব কোষে দিবারাত্র 24 ঘন্টা বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে চলেছে। এই সকল প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া যা প্রোটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়ে চলেছে তাদের সামগ্রিকভাবে বলা হচ্ছে বিপাক ক্রিয়া। এখন এই যে বিপাক ক্রিয়া সেটা আবার দুটো ভাগ আছে। একদল বিপাক ক্রিয়াকে বলা হচ্ছে উপচিতি বিপাক ক্রিয়া, আরেক দলকে বলা হচ্ছে অপচিতি বিপাক ক্রিয়া। তো উপচিতি বিপাক ক্রিয়া কাকে বলবো না, যে বিপাক ক্রিয়ায় অপেক্ষাকৃত সরল উপাদান থেকে অপেক্ষাকৃত জটিল যৌগিক পদার্থ উৎপন্ন হয় এবং তার সুবাদে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে বলবো আমরা উপচিতি বিপাক ক্রিয়া। আর যে বিপাক ক্রিয়ায় কোষে যে যৌগিক পদার্থ রয়েছে, জটিল জৈব যৌগ রয়েছে, সেগুলি বিশ্লিষ্ট হয়ে সরল বস্তুতে রূপান্তরিত হচ্ছে, সেখান থেকে শক্তি উৎপাদন হচ্ছে এবং তার ফলে কোষের শুষ্ক ওজন বা জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, তাকে বলবো আমরা অপচিতি বিপাক ক্রিয়া। তো এই বিপাকের থেকে আমরা পাচ্ছি অপচিতি বিপাক ক্রিয়া। উপচিতি বিপাক ক্রিয়া যেটা রয়েছে তার উদাহরণ কি না, উপচিতি বিপাক ক্রিয়ার উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ, পুষ্টি, এগুলো হচ্ছে উপচিতি বিপাকের উদাহরণ। আর অপচিতি বিপাকের উদাহরণ হচ্ছে শ্বসন, রেচন, এগুলি হচ্ছে অপচিতি বিপাকের উদাহরণ। এখন এই অপচিতি বিপাক যখন ঘটছে সেই সময়তে দেখা যাচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে নির্গত করে সেখান তাকে গতীয় শক্তিতে রূপান্তরিত করা এবং সেই শক্তির দ্বারা বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলিকে পরিচালনা করা, জৈবনিক ক্রিয়াকলাপগুলিকে পরিচালনা করা। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, যেটা আমরা শ্বসন প্রক্রিয়ায় দেখতে পাই যে প্রশস্ত গ্লুকোজ অক্সিজেনের সহায়তায় জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে আর জল উৎপন্ন করছে। আর কি হচ্ছে প্রধান উদ্দেশ্য, যেটা শক্তি উৎপাদিত হচ্ছে। তো এই শক্তি উৎপাদনটা হচ্ছে প্রধান উদ্দেশ্য, কিন্তু তার সাথে যেটা উৎপাদিত হচ্ছে সেটি কি না, সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং জল, এটাও কিন্তু উৎপাদিত হচ্ছে। 686 কিলো ক্যালোরি তাপ শক্তি এটা স্বভাব শ্বসনের ফলে উৎপন্ন হয়ে থাকে। তাহলে কোষস্থ গ্লুকোজকে অক্সিজেনের সহায়তায় জারিত করে প্রধান উদ্দেশ্য 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপাদন করা, সেটি উৎপাদিত হচ্ছে। কিন্তু উপজাত পদার্থ রূপে কার্বন ডাই অক্সাইড এবং জল এই দুটিও উৎপাদিত হচ্ছে। এই জল বিভিন্ন বিপাকীয় ক্রিয়াকলাপে পুনরায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, এই কার্বন ডাই অক্সাইডটি কোষের মধ্যে থাকলে কোষের স্বাভাবিক ক্রিয়াকলাপে ব্যাঘাত সৃষ্টি করছে, কোষের বিষক্রিয়ার সৃষ্টি করছে, এমনকি কোষের মৃত্যুও ঘটাতে পারছে।
সেই জন্য এই বস্তুটিকে কি করতে হবে না, এটিকে দেহ থেকে বাইরে বের করে দিতে হবে। এটিকে বলা হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ। এটিকে বলা হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ। এই বিপাকজাত দূষিত পদার্থ যেগুলি রয়েছে তাদেরকেই বলা হচ্ছে রেচন পদার্থ, যা কোষের মধ্যে থাকলে কোষের স্বাভাবিক ক্রিয়াকলাপে ব্যাঘাত সৃষ্টি করবে, কোষের বিষক্রিয়ার সৃষ্টি করবে, এমনকি কোষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এদের যে কোনো ভাবেই হোক দেহের বাইরে নির্গত করে দেওয়া প্রয়োজন। এটা প্রাণীরা পারে, প্রাণীদের নিজস্ব যে রেচন অঙ্গগুলি রয়েছে তার দ্বারা এটিকে দেহের বাইরে নির্গত করে দিতে পারে। কিন্তু উদ্ভিদের দেহে নির্দিষ্ট এরকম কোন রেচন তন্ত্র, রেচন অঙ্গ ইত্যাদি নেই, যার জন্য উদ্ভিদ দেহে এই সমস্ত বিপাকজাত দূষিত পদার্থগুলি দীর্ঘ সময় ধরে তারা দেহের মধ্যে, কোষের মধ্যে কলয়েড বা কেলাস রূপে সঞ্চয় করে রেখে দিতে পারে এবং বিশেষ পদ্ধতিতে তারা সেগুলিকে দেহ থেকে নির্গত করে দিতে পারে। তো এই যে ব্যাপারটা দেখতে পেলাম আমরা, গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে অর্থাৎ শর্করা পদার্থ বিশ্লিষ্ট হয়ে যেটা সৃষ্টি করছে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। একইভাবে ফ্যাট জাতীয় পদার্থ যেগুলি রয়েছে সেগুলি বিশ্লিষ্ট হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে কিটোন বস্তু। আর প্রোটিন পদার্থ যেগুলি রয়েছে সেগুলি অপচিতি বিপাকের ফলে যে উপজাত পদার্থ গঠন করে সেগুলি হচ্ছে কি না, সেগুলি হচ্ছে নাইট্রোজেন ঘটিত অ্যামোনিয়া বা ইউরিয়া উৎপন্ন করে থাকে। এই অ্যামোনিয়া বা ইউরিয়া এগুলি হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ বা রেচন পদার্থ। কীটন বস্তু বিপাকজাত দূষিত পদার্থ বা রেচন পদার্থ। কার্বন ডাই অক্সাইড বিপাকজাত দূষিত পদার্থ বা রেচন পদার্থ। এই যে শর্করা, ফ্যাট, প্রোটিন দহনের ফলে শক্তি যেমন উৎপন্ন হলো, উপজাত পদার্থ রূপে এই বস্তুগুলি শরীরে রেচন পদার্থ রূপে কোষে উৎপাদিত হয়ে থাকে। এগুলি কি দেহ থেকে বাইরে বের করে দিতে হবে অথবা কোষের মধ্যে কেলাস বা কলয়েড রূপে সঞ্চয় করে রেখে দিতে হবে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এই ঘটনাটি ঘটানো সম্ভব হয় তাকেই বলা হয় রেচন বা রেচন পদ্ধতি। তাকেই বলা হচ্ছে রেচন বা রেচন পদ্ধতি। অর্থাৎ যদি এটাকে সংজ্ঞা হিসেবে আমরা দেখি তখন কি বলবো না, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোন জীব তার কোষে উৎপাদিত বিপাকজাত দূষিত পদার্থগুলিকে আইদার কোষের মধ্যে কেলাস বা কলয়েড রূপে সঞ্চয় করে রেখে দেয় উদ্ভিদের ক্ষেত্রে, অথবা দেহ থেকে নির্গত করে বিশেষ প্রক্রিয়া দেহ থেকে নির্গত করে দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখে, তাকেই বলা হয় রেচন পদ্ধতি। এখন রেচন পদ্ধতি সম্পন্ন করার জন্য প্রাণীদেহে বিভিন্ন ধরনের অঙ্গ রয়েছে, যেমন কিডনি বা বৃক্ক রয়েছে, যেমন ত্বক রয়েছে, যেমন ফুসফুস রয়েছে। এগুলিকে সব কি বলবো না, বলবো আমরা রেচন অঙ্গ। আর রেচন অঙ্গগুলি মিলিতভাবে যে তন্ত্রের সৃষ্টি করছে তাকে বলবো আমরা রেচন তন্ত্র। তাকে বলবো আমরা রেচন তন্ত্র। এটা প্রাণী দেহের ক্ষেত্রে রেচন অঙ্গ, রেচন তন্ত্র ইত্যাদি আমরা দেখতে পাই, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট কোন রেচন তন্ত্র বা রেচন অঙ্গের উপস্থিতি দেখতে পাওয়া যায় না। তারা কি কাজ করে না, তারা দেহের মধ্যেই এগুলিকে সঞ্চয় করে রেখে দেয় এবং বিশেষ পদ্ধতিতে দেহ থেকে বাইরে বের করে দেয়। তো প্রাণীদের রেচন পদ্ধতির সাথে উদ্ভিদের রেচন পদ্ধতির কিছু সামান্য তফাৎ, বেসিক বা মৌলিক কিছু তফাৎ আমরা দেখতে পাচ্ছি। সেই উদ্ভিদের রেচনের তাহলে বৈশিষ্ট্য কি কি না, উদ্ভিদ রেচনের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান সেটি হচ্ছে কোন নির্দিষ্ট রেচন অঙ্গ নেই, নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না, নির্দিষ্ট রেচন অঙ্গ অনুপস্থিত। উদ্ভিদের রেচনের ক্ষেত্রে এটিকে দেখতে পাওয়া যায় যে নির্দিষ্ট রেচন অঙ্গের অনুপস্থিতি আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাই? আর যেগুলি দেখতে পাই সেটি হচ্ছে যে উদ্ভিদ দেহে বিপাকীয় ক্রিয়াকলাপের হার কম হওয়ার কারণে রেচন পদার্থ কম উৎপাদিত হয়। কম রেচন পদার্থ উৎপাদন, কম রেচন পদার্থ উৎপাদিত হয়ে থাকে।
তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন বিপাকের হার কম হওয়ার কারণে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কম উৎপন্ন হয়। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কম উৎপাদন হয়ে থাকে। উদ্ভিদের এই যে রেচন বস্তুগুলো রয়েছে, রেচন পদার্থগুলো রয়েছে, সেগুলিকে পুনরায় উপচিতি বিপাকে কাজে লাগানো হয়। রেচন পদার্থ পুনরায় উপচিতি বিপাকে কাজে লাগানো যেতে পারে। পুনরায় উপচিতি বিপাকে ব্যবহার করা যেতে পারে। আর কি না, এই রেচন পদার্থগুলিকে উদ্ভিদ দীর্ঘ সময় ধরে কোষে সঞ্চয় করে রেখে দিতে পারে। দীর্ঘ সময় কোষে সঞ্চয় করে রাখা যেতে পারে। দীর্ঘ সময় কোষে সঞ্চয় করে রেখে দেওয়া যায়। প্রাণীদের ক্ষেত্রে যেহেতু নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয় এবং সেই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলি অপেক্ষাকৃত বেশি ক্ষতিকারক হয়, সেজন্য দীর্ঘ সময় সেগুলিকে শরীরের মধ্যে সঞ্চয় করে রেখে দেওয়া যায় না, যেটা উদ্ভিদ দীর্ঘ সময় ধরে এগুলিকে কোষের মধ্যে সঞ্চয় করে রেখে দিতে পারে। এগুলো কি না, কেলাস বা কলয়েড রূপে এগুলিকে সঞ্চয় করে তারা রেখে দিতে পারে। তাহলে এইগুলো গেল উদ্ভিদের যে সমস্ত রেচন, যে রেচন পদ্ধতি, তার কতগুলি বৈশিষ্ট্যের সম্বন্ধে আমরা জানতে পারলাম। এখন উদ্ভিদের যে রেচন, সেই রেচনের তাহলে পদ্ধতিগুলো কি কি, কতগুলি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ তার রেচন প্রক্রিয়াটিকে সম্পন্ন করে থাকে। কতগুলি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ তার যে রেচন, সেই রেচন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে, যার একটাকে বলা যেতে পারে মোচন, অর্থাৎ ত্যাগ। কিরকম মোচন না, পত্র মোচন করতে পারে তারা, বাকল মোচন, ফল মোচন। পত্র মোচন, বাকল মোচন, ফল মোচন, এই পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ তার রেচন পদার্থগুলিকে দেহের বাইরে নির্গত করতে পারে। পত্র মোচন কিরকম না, উদ্ভিদ তার রেচন পদার্থগুলিকে পাতার কোষে সঞ্চয় করে রেখে দেয়। বছরের একটি নির্দিষ্ট ঋতুতে দেখা যায় সমস্ত পাতা তারা ঝরিয়ে ফেলে রেচন পদার্থগুলিকে দেহের বাইরে বের করে দেয়। যেমন হচ্ছে যে আমরা শিরীষ, বাবলা ইত্যাদি কতগুলো গাছের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাকে দেখতে পাই। আর চিরহরিত বৃক্ষ যেগুলি রয়েছে, সেগুলিতে সারা বছর অল্প বিস্তর পাতা ঝরিয়ে তারা রেচন পদার্থগুলোকে দেহের বাইরে বের করে দিতে পারে। এটা গেল পত্রমোচন পদ্ধতি। এছাড়া কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন অর্জুন, পেয়ারা, ইউক্যালিপটাস ইত্যাদি, তারা রেচন পদার্থগুলিকে তাদের যে বলকল বা বাকল রয়েছে কাণ্ডের, সে বাকলের কোষের মধ্যে সঞ্চয় করে রেখে দেয়। একটি নির্দিষ্ট সময়ে, বছরের একটি নির্দিষ্ট ঋতুতে তারা এই বলকল মোচনের মাধ্যমে দেহের বাইরে রেচন পদার্থগুলিকে তারা ত্যাগ করে দিতে পারে। ফল মোচন, ফলের মধ্যে বিভিন্ন জৈব অ্যাসিডকে বিভিন্ন উদ্ভিদ সঞ্চয় করে রেখে দেয়। যেমন আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, আমরুলে থাকে অক্সালিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড। এই সমস্ত জৈব অ্যাসিডগুলিকে তারা ফলের মধ্যে সঞ্চয় করে, ফল পাকে, ফল পাকার পর সেই ফলকে দেহের বাইরে তারা নির্গত করে, ফল মোচন হয় এবং রেচন পদার্থ দেহের বাইরে নির্গত হয়ে যায়। এটা একটা পদ্ধতি। তাহলে পত্রমোচন, বাকল মোচন, ফলমোচন ইত্যাদির মাধ্যমে উদ্ভিদ তার রেচন প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারে। আরেকটি গ্রুপে ভাগ করতে পারি আমরা নিঃসরণ। নিঃসরণ কিরকম না, নির্দিষ্ট কতগুলো পদার্থ, যেমন হচ্ছে গঁদ নিঃসরণ, রজন নিঃসরণ, তরুক্ষীর নিঃসরণ। এই নিঃসরণ পদ্ধতিতেও বেশ কিছু রেচন পদার্থ উদ্ভিদ ত্যাগ করতে পারে। গঁদ ব্যাপারটা কি
না গঁদ সেলুলোজ বিশ্লিষ্ট হয়ে গঁদ সৃষ্টি করছে, এক প্রকারের আঠা। যেমন শিরীষ, বাবলা প্রভৃতির কাণ্ডে দেখা যাচ্ছে যে ত্বক বিদীর্ণ হচ্ছে এবং সেখান থেকে গঁদ নিঃসৃত হচ্ছে। সজিনা, এদের মধ্যে আমরা গঁদ নির্গত হতে দেখি। এই গঁদ যেটি, সেটির আবার একটি ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব কি না, এই গঁদকে বিভিন্ন শিল্পে আঠা হিসেবে ব্যবহার করা হয়। আজকের দিনে যে কৃত্রিম আঠা আমরা দেখতে পাই, সেটি আবিষ্কারের পূর্বে বা সেটি বাজারে প্রচলিত হওয়ার পূর্বে গঁদ বা আঠা হিসেবে শিরীষের আঠা কাষ্ঠ শিল্পে বা এই চুনকাম করা, ঘর রং করা ইত্যাদির ক্ষেত্রে এটির বহুল ব্যবহার প্রচলিত ছিল। তো সেই গঁদ নিঃসরণ হচ্ছে একটা পদ্ধতি, রেচন পদ্ধতির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে রজন নিঃসরণ। রজন কোথায় পাওয়া যায় না, পাইন গাছের কাণ্ড এবং পাতার রজন নালীর মধ্যে রজন থাকে। এটি হচ্ছে জলে অদ্রাব্য এক প্রকারের রেচন পদার্থ, যা কিনা তিনটি এর ভাগ রয়েছে। যেমন হচ্ছে চাঁচ গালা, সেটা হচ্ছে গালা হিসেবে সেটা ব্যবহার হচ্ছে। চাঁচ গালা এক প্রকারের রজন, গঁদ রজন বলা যেতে পারে। এছাড়া আর কি রয়েছে না, অলীয় রজন, কঠিন রজন, অলীয় রজন এবং গঁদ রজন। গঁদ রজন অর্থাৎ গঁদের সাথে মিশ্রিত অবস্থাতে রজন দেখতে পাওয়া যায়, যেটা আমরা ধুনা, হিং প্রভৃতির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। অলীয় রজন হচ্ছে তরল রজন, যেটি হচ্ছে টারপেন্টাইন। আর কঠিন রজন হচ্ছে চাঁচ গালা, যেটিকে আমরা দেখতে পাচ্ছি কতগুলো উদ্ভিদের ক্ষেত্রে রয়েছে। এদেরও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এই সমস্ত রজনগুলিকে দেখা যাচ্ছে যে ওই বার্নিশ শিল্পে, কাষ্ঠ শিল্পে ইত্যাদিতে এগুলির বহুল ব্যবহার রয়েছে। আর কি হচ্ছে না, তরু ক্ষীর নিঃসরণ। আমরা বট, আকন্দ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড বা পাতা যদি যান্ত্রিক আঘাতে ভেঙে যায় বা ছিঁড়ে যায় বা কেটে যায়, তাহলে অনেক সময় দেখতে পাওয়া যায় যেটা যে সাদা দুধের মতো এক প্রকারের পদার্থ, আঠালো পদার্থ একটি নির্গত হচ্ছে, তাকে বলা হচ্ছে তরু ক্ষীর। এই তরু ক্ষীর কোথায় উৎপাদিত হচ্ছে না, তরু ক্ষীর উৎপাদিত হচ্ছে দুই প্রকারের কোষ রয়েছে, ক্ষীর কোষ এবং ক্ষীর নালী। এই ক্ষীর কোষ এবং ক্ষীর নালীর মধ্যে তরু ক্ষীর উৎপাদিত হয়ে সেখানে সেটি সঞ্চিত অবস্থায় থাকে। কোনো কারণে উদ্ভিদের দেহের আঘাতপ্রাপ্ত স্থান থেকে দেখা যাচ্ছে এই তরু ক্ষীর নিঃসরণ হচ্ছে। এটিরও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। যেমন হিভিয়া ব্রাসিলিয়ানসিস নামক যে রাবার গাছ রয়েছে, প্যারারাবার গাছ, তার এই তরু ক্ষীরকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ওই রাবারের যে সমস্ত টায়ার, টিউব ইত্যাদি এই সমস্ত জিনিসগুলিকে আগে তৈরি করতে আমরা দেখেছি। তো এটা কেন নিঃসরণ, গঁদ, রজন, তরু ক্ষীর ইত্যাদি নিঃসরণের মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি যে রেচন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এছাড়া আরো কতগুলি বিষয় রয়েছে, আরো কতগুলি পদ্ধতিও রয়েছে। যেমন হচ্ছে যে উপক্ষার। এই উপক্ষার ব্যাপারটা কি না, উপক্ষার হচ্ছে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে, যার আবার দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মেডিসিনাল ভ্যালুও রয়েছে। সেই উপক্ষার সাধারণভাবে তারা দেহের মধ্যে সঞ্চয় করে রেখে দিয়ে থাকে। উপক্ষার দেহের মধ্যে তারা সঞ্চয় করে রেখে দিতে থাকে। এটি হচ্ছে নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ রেচন পদার্থ। কতগুলো উদাহরণ বললে পরে বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে ডাটুরিন, যেমন হচ্ছে কুইনাইন, যেমন হচ্ছে মরফিন, যেমন হচ্ছে থিন ইত্যাদি কতগুলো পদার্থ, অনেক কিছু রয়েছে। ডাটুরিন একটি ধুতুরা গাছের যে পাতা এবং পাতা, ফল ইত্যাদি দেহ থেকে ডাটুরিন উৎপন্ন হচ্ছে। এই ডাটুরিন কি কাজে লাগে না, ডাটুরিন কাজে লাগছে ওই কতগুলো নির্দিষ্ট ওষুধ হিসেবে ডাটুরিন কাজে লাগছে। সেটা হচ্ছে হাঁপানির ওষুধ প্রস্তুতিতে ডাটুরিন ব্যবহার হয়ে থাকে। কুইনাইন
সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এটি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। মরফিন, মরফিন কোথা থেকে পাওয়া যাচ্ছে? আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে মরফিন পাওয়া যায়। এটি ব্যথা বেদনা উপশমকারী ওষুধ হিসেবে মরফিনের ব্যবহার রয়েছে। থিন, এটি কোথা থেকে পাওয়া যায়? না, এটি চা গাছের পাতা থেকে পাওয়া যায়। সেটাকে গরম জলে ফেলে পরে তার যে নির্যাস, সেখানে থিন থাকে, যেটি এনার্জি ইল্ডিং একটা উপাদান হিসেবে এটি ব্যবহার রয়েছে। এই সমস্ত আরো বেশ কিছু জিনিস রয়েছে, যেমন হচ্ছে অ্যাট্রোপিন, বেলেডোনা গাছের মূল থেকে পাওয়া যায়, যা চোখের তারারন্ধ্রকে বড় করতে সাহায্য করছে। এরকম অনেকগুলো উপকারের পরিচয় আমরা পাচ্ছি। নেক্সট হচ্ছে কি? ট্যানিন। এই ট্যানিন কি বস্তু? না, ট্যানিন হচ্ছে কার্বন যুক্ত রেচন পদার্থ, নাইট্রোজেন বিহীন কিন্তু কার্বন যুক্ত রেচন পদার্থ। এটি কোথায় পাওয়া যায়? না, ট্যানিন পাওয়া যায় আমলকি, হরিতকি, বয়রা প্রভৃতি যে সমস্ত উদ্ভিদগুলি রয়েছে তাদের যে বীজ রয়েছে সেখান থেকে এই ট্যানিন পাওয়া যেতে পারে। এই যে ট্যানিনটি রয়েছে সেটি চা গাছের পাতাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ট্যানিনের প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে কাঁচা চামড়া ট্যান করতে বা পাকা করতে এটির ব্যবহার রয়েছে। এছাড়া কালি প্রস্তুতিতে ট্যানিনের একটা ব্যবহার রয়েছে। আর কি রয়েছে? জৈব অ্যাসিড রয়েছে। এই যে জৈব অ্যাসিড, সেটার পরিচয় আমরা একটু আগে খানিকটা দিয়েছি। বিভিন্ন ধরনের ফলে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। যেমন আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, আমুলে অক্সালিক অ্যাসিড। এই সমস্ত জৈব অ্যাসিডগুলি সেখানে থাকে এবং সেখান থেকে সেগুলি কিছু কিছু ইকোনমিক ইম্পর্টেন্স বা ব্যবহারও কিন্তু রয়েছে। এছাড়া রয়েছে উদ্বায়ী বা বান তেল। কতগুলো উদ্ভিদের, যেমন লেবু গাছের পাতার কোষ ইত্যাদিতে এক প্রকারের তৈল গ্রন্থি রয়েছে, যেখান থেকে জুঁই, লেবু, ইউক্যালিপটাস গাছের পাতা ইত্যাদি থেকে দেখা যাচ্ছে যে এই গ্রন্থি নিঃসৃত যে জলে দ্রবণীয় এক প্রকারের উদ্বায়ী পদার্থ সৃষ্টি হচ্ছে, যার মধ্যে বেশ কিছু হচ্ছে সুগন্ধি হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়ে থাকে। এগুলি হচ্ছে এক প্রকারের রেচন পদার্থ। এছাড়া কি রয়েছে? যেমন হচ্ছে যে কতগুলো কি বলে কেলাস হিসেবে সঞ্চয় করে রেখে দিতে পারে। কেলাস হিসেবে কিছু কিছু উদ্ভিদ তার কোষের মধ্যে কিছু রেচন পদার্থকে কেলাস হিসেবে সঞ্চয় করে রেখে দিতে পারে। এদের আবার দুটো ভাগ রয়েছে। এক দলকে বলা হচ্ছে সিস্টোলিথ, আরেক দলকে বলা হচ্ছে রাফাইড। সিস্টোলিথ এবং রাফাইড। সিস্টোলিথ কাদের বলবো? না, ক্যালসিয়াম কার্বনেটের কেলাস। এগুলি বট, রবার প্রভৃতি উদ্ভিদের পাতার বহুযোজী ত্বকের ভিতরের দিকের কোষের মধ্যে সিস্টোলিথ উপস্থিত থাকে। এটি কি? না, ক্যালসিয়াম কার্বনেটের কেলাস আঙ্গুরের থোকার মতো গুচ্ছাকারে সেটি অবস্থান করে। সিস্টোলিথ যুক্ত কোষকে বলা হয় লিথোসিস্ট। আর কি? না, রাফাইড আছে। রাফাইডটি কি? না, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। এই ক্যালসিয়াম অক্সালেটের কেলাস কচু, ওল প্রভৃতি উদ্ভিদের যে মূল, সেই মূলের কোষের মধ্যে এটি অবস্থান করে। এদের আবার অনেক রকম ভাগ রয়েছে। ছুঁচের গোছার মতো থাকতে পারে বা তারার মতো আকৃতিরও হতে পারে। এগুলি অনেক সময়তে গলার মিউকাস পর্দায় বিঁধে গিয়ে বিঁধে গিয়ে গলার মধ্যে একটা অস্বস্তি, একটা চুলকানির সৃষ্টি করতে পারে এবং সেই জন্য কিছু কিছু ওল বা কচু ইত্যাদি তারা খেলে পর গলা চুল করতেও পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে রেচন পদার্থগুলি রয়েছে সেগুলির সম্বন্ধে আমরা খানিকটা জানতে পারলাম। এছাড়া আরো যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে যে মোটামুটি ভাবে এই যে পরিচয়টি আমরা পেলাম, তার মাধ্যমে আমরা উদ্ভিদের যে সমস্ত রেচন পদার্থগুলি রয়েছে তাদের সম্বন্ধে খানিকটা আমরা জানতে পারলাম।
এরপর আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হচ্ছে প্রাণীর রেচন এবং প্রাণীর রেচনের যে পদ্ধতি, যে অঙ্গ ইত্যাদি যেগুলি রয়েছে সেগুলির সম্বন্ধে আমরা পরে আলোচনা করতে পারবো। উদ্ভিদ রেচন সম্বন্ধে একটা ওভারভিউ আজকে আলোচনা করা গেল।